এই হচ্ছে মহানায়ক উত্তম কুমার মানে টালিগঞ্জ মেট্রো স্টেশন, 3 নম্বর গেট। এই 3 নম্বর গেট থেকে সোজা বেরিয়ে আমি ডান দিকে যাব। সামনে হচ্ছে বেহালা চৌরাস্তা মেট্রো। এইটা হচ্ছে সরসুনা অটো স্ট্যান্ড। এই সরসুনা অটো স্ট্যান্ডে আমাকে নামিয়ে দিল। এই যে প্রথম যে রুমটা ঢুকলাম, এই রুমে 3 জন বাসিন্দা, 3 জন বোর্ডার আছে। আমার ধরুন এখানে এন্টারটেনমেন্টের অনেক কিছু আছে, যেমন আমি টিভি দেখি, আচ্ছা, যখন কিছু হবে টিভি, দুপুরবেলা খেয়ে দিয়ে কি করবো, একটু ঘুমিয়ে নি। 35-এ আমার জন্ম। 35-এ জন্ম, তার মানে আপনার ধরে নিন 65 আর এদিকে 25, তার মানে 65, 25, পুরে বাবা 90, তার মানে আপনার 91 বছর বয়স চলছে। খুব ভালো। কিরকম লাগছে আপনার? ভাবেই লাগছে, আর কিছু লাগে না। বাড়ির মতো তো নয়, কিন্তু মোটামুটি ভালো লাগে। বাড়ির মতো নয়, তবে মোটামুটি ঠিকই বলেছে। কেননা অন্য জায়গায় অ্যাডজাস্ট হতে একটু সময় লাগে, আর বাড়িতে তো আপনি সারা জীবন থেকে এসেছেন, তাই জন্য আপনি চোখ বন্ধ করে সব জায়গায় চলে যেতে পারেন। আর এটা তো তা হয় না, ওই জন্যই বৃদ্ধাশ্রম আছে। আর খাওয়া দাওয়া কিরকম লাগে আপনার এখানে? ভাবেই খাওয়া দাওয়া দেখে। মোটামুটি। আর চান টান আপনি একা করতে যেতে পারেন না? আপনাকে না, আপনি আমি একা? একাই করি। আচ্ছা, কত বয়স হলো আপনার? তারপরে আমি 90-এর কাছাকাছি। 90-এর কাছাকাছি। আপনি একা একা বাথরুমে যান, একা একা চান করেন? আমি আপনাদের এই যে নিরাপদ আশ্রয়ের যে বৃদ্ধাশ্রম, সেই বৃদ্ধাশ্রমের 2nd ইউনিটে নিয়ে এসেছি। এই 2nd ইউনিট কিন্তু একটা বাড়ির তলায় যে ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটটা 2nd ইউনিট করা হয়েছে। সুন্দর একটা পুকুর, পার বাঁধানো, আর এখানে নার্সারি আছে। আমরা এখানে মেয়েটি 6টায় মিল দিই। মিল মানে আমাদের 8:30 থেকে 9টার মধ্যে আমরা চা ব্রেকফাস্টটা দিয়ে দিই। আমরা ধরুন ঘুরিয়ে ঘুরিয়ে কোনো দিন ব্রেকফাস্ট ডিম টোস্ট, বাটার টোস্ট উইথ কলা, আর বাটার টোস্ট উইথ ডিম সিদ্ধ। আমাদের এখানে কোনো ডিপোজিট লাগে না, কোনো অ্যাডভান্স পেমেন্ট লাগে না, কিচ্ছু লাগে না, কোনো রকম আদারওয়াইজ লাগে না। মানে যে থাকতে চান উনি আসবেন, এসে ধরুন টাকা আপনি দিয়ে জুলাই মাসের 1 তারিখ থেকে 1 তারিখে উনি আধার কার্ড প্যান কার্ড দেবেন, প্লাস ওই মাসের টাকাটা দিয়ে ঢুকবেন। আর ওতেই সব কভার হয়ে যাবে, আর কিচ্ছু দিতে হবে না, নো ফার্দার এক্সপেন্স। ভাত আছে, আলু করলা ভাজা আছে, আলু পটল মাছ দিয়ে একটা ঝোল আছে, আর চাটনি না এটা, এটা একটা টমেটোর চাটনি আছে, আর দই আছে। নমস্কার, জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আমি ছোটন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে আমি এখন টালিগঞ্জ মেট্রো স্টেশন মানে মহানায়ক উত্তম কুমার স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমি আপনাদের একটা সুন্দর বৃদ্ধাশ্রমে নিয়ে যাব। আজকে আমার গন্তব্যস্থল কোনো মঠ মন্দির আশ্রম নয়, আজকে আমি আপনাদের একটা সুন্দর বৃদ্ধাশ্রমে নিয়ে যাব, যেখানে মধ্যবিত্ত মানুষরা, প্রবীণ নাগরিকরা এই বৃদ্ধাশ্রমে থাকতে পারেন। আমি এখন টালিগঞ্জ মেট্রো থেকে অটো ধরবো, অটো ধরে বেহালা চৌরাস্তা যাব। বেহালা চৌরাস্তা থেকে আবার একটা অটো ধরে সুরসুনা বলে একটা জায়গা আছে, সেই সুরসুনায় গিয়ে আমি আপনাদের এই সুন্দর বৃদ্ধাশ্রমে নিয়ে গিয়ে দর্শন করাবো। এই বৃদ্ধাশ্রমের পুরো খুঁটিনাটি তথ্য আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। যারা আমার এই ভিডিও দেখে এই বৃদ্ধাশ্রমে থাকতে ইচ্ছুক হবেন, তারা কিন্তু নিজেরা যাবেন, গিয়ে পুরোপুরি দেখবেন। বৃদ্ধাশ্রমটা দেখে যদি পছন্দ হয় তাহলে কিন্তু আপনারা থাকার চিন্তা ভাবনা করবেন। তাহলে চলুন, আমার জার্নি শুরু হচ্ছে টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে। এখান থেকে আমি অটো ধরে সোজা চলে যাব বেহালা চৌরাস্তায়। এই হচ্ছে মহানায়ক উত্তম কুমার মানে টালিগঞ্জ মেট্রো স্টেশন, 3 নম্বর গেট। এই 3 নম্বর গেট থেকে সোজা বেরিয়ে আমি ডান দিকে যাব। ডান দিকে একটু এগোনোর পরে অটো স্ট্যান্ড পাবো বেহালা চৌরাস্তায় যাওয়ার। সেই বেহালা চৌরাস্তা যাওয়ার অটো স্ট্যান্ডে গিয়ে অটোতে করে তারপর আমি বেহালা চৌরাস্তায় গিয়ে আপনাদের সঙ্গে আবার কথা বলবো। আমি মেট্রো স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে হাঁটলাম, ডান দিকে হেঁটে যে মহানায়ক উত্তম কুমারের একটা স্ট্যাচু আছে দেখুন সামনে, স্ট্যাচুর সামনে চলে গেলাম। এখানে অটো স্ট্যান্ড আছে। এই অটো স্ট্যান্ড কিন্তু একটা এই পারে আছে, একটা ওই পারে আছে। আমি একটু জিজ্ঞেস করে নিচ্ছি কোন পারে অটো স্ট্যান্ডটা যাবে। দাদা বেহালা চৌরাস্তা কোন দিক? ওপারে।
তার মানে আমাকে এই ওপারে যেতে হবে। এই যে মহানায়ক উত্তম কুমার স্ট্যাচুটা দেখছেন, ওইখানে লাইন ক্রস করে এই যে একটা বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডের এখানে লেখা রয়েছে চৌরাস্তা। এই হচ্ছে বেহালা চৌরাস্তা। বেহালা চৌরাস্তা যাওয়ার অটোতে উঠে গেলাম। আমি জিজ্ঞেস করলাম কন্ডাক্টরকে যে এখানে যে দাঁড়িয়ে ছিল যে অটো চালক, উনি বলেন 24 টাকা ভাড়া। তো টালিগঞ্জ মেট্রো থেকে আপনাদের বেহালা চৌরাস্তা যেতে 24 টাকা ভাড়া নেবে। তারপর ওখান থেকে সুরসুনা যেতে কিভাবে যেতে হবে সেটা আমি আপনাদের দেখাবো। এইটা হচ্ছে সুরসুনা অটো স্ট্যান্ড। এই সুরসুনা অটো স্ট্যান্ডে আমাকে নামিয়ে দিল। এই দেখুন এক ঝলক দেখিয়ে দিচ্ছি। আমি বেহালা চৌরাস্তা থেকে অটোতে উঠলাম। অটোতে উঠে এই সুরসুনা অটো স্ট্যান্ডে নামলাম। সময় নিল মোটামুটি 10 থেকে 12 মিনিট, আর ভাড়া নিল 14 টাকা। আমরা এই দিক দিয়ে এলাম অটো করে। এই দিক দিয়ে এসে এই যে জাংশন, এই জাংশনের রাজমালা বস্ত্রালয় পড়ছে, তার বাঁদিকে একটা রাস্তা ঢুকে গেছে আর একটা সোজা রাস্তা চলে গেছে। যে রাস্তাটা সোজা চলে গেছে দেখুন, একটা HDFC ATM আছে। এই HDFC ATM এর রাস্তা দিয়ে আমাকে সোজা যেতে হবে চ্যাটার্জি পাড়া বলে যে একটা জায়গা আছে। আমি সোজা এই যে রাস্তাটা, এই সোজা রাস্তা দিয়ে সুরসুনা অটো স্ট্যান্ড থেকে নামলাম। নেমে সোজা হাঁটতে আরম্ভ করলাম। হাঁটে চ্যাটার্জি পাড়ায় হাঁটতে হাঁটতে দেখবেন এখানে মাটনের দোকান আছে, দ্বিতীয় মটন দোকান, আলী মটন শপ। এর ঠিক উল্টো দিকে একটা রাস্তা চলে গেছে। এই রাস্তার সোজা গেলে আমি পেয়ে যাব আজকে আমার গন্তব্যস্থল নিরাপদ আশ্রয় বৃদ্ধাশ্রম। আমি চলে এসেছি আমার গন্তব্যস্থলে। অ্যাকচুয়ালি আমার আসার সময় ছিল 12টা, কিন্তু এখন সময় হচ্ছে 11:15। তো 15 মিনিট আগে আমি চলে এসেছি। এই হচ্ছে এই মেন রাস্তা থেকে একটা তৃতীয় নম্বর বাড়িতে চলে এসেছি। নিরাপদ আশ্রয়, হাউস অফ জেপি সেনগুপ্তা মেমোরিয়াল ফাউন্ডেশন। অবশেষে চলে এসেছি আমার গন্তব্যস্থল নিরাপদ আশ্রয়ের সামনে। বাড়ির সামনে বোর্ড লাগানো আছে। এটি কোনো বৃদ্ধাশ্রম নয়, এটি বৃদ্ধ বৃদ্ধাদের একটি থাকার জায়গা, নিরাপদ আশ্রয়। এটি পরিচালনার দায়িত্বে আছেন এই হাউস অফ জেপি সেনগুপ্ত মেমোরিয়াল ফাউন্ডেশন। দোতলা বনেদি বাড়ি, তার একতলায় বৃদ্ধ বৃদ্ধাদের থাকার বাসস্থান, নিরাপদ আশ্রয়। বাইরে থেকে আপনাদের বাড়ির চারিপাশটা এক ঝলক দেখিয়ে দিই। আমি ফোন করলাম, ফোন করার পর এক মহিলা এসে দরজাটা খুললেন। এই হচ্ছে প্রবেশপথ দিয়ে ঢুকেই সামনে কোলাপসেবল গেট দিয়ে আমাকে প্রবেশ করতে হবে এই নিরাপদ আশ্রয়। এই হচ্ছে একটা করিডর, বারান্দা টাইপ। আর এইখানে নিরাপদ আশ্রয়ে যে ভর্তির নিয়মাবলী লেখা আছে, যেটা আমি পরে আপনাদের ডিটেলসে দেখাবো। আর এখানে হচ্ছে টোটাল 7 দিনে কী কী খাবার দাবার দেওয়া হয় তার একটা ফুড চার্ট দেওয়া রয়েছে। ডেট অনুযায়ী প্রত্যেক দিন কী কী খাবারের ব্যবস্থা আছে সেটা পুরো লেখা আছে। দেখুন, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। এই বৃদ্ধাশ্রমে ঢোকার মুখেই একটা বড় ফটো রয়েছে। এই ফটোটা হচ্ছে এই বৃদ্ধাশ্রমের যে প্রতিষ্ঠাতা, যার নামে বৃদ্ধাশ্রমটা হয়েছে, স্বর্গীয় জেপি সেনগুপ্তা, ওনার এই ছবিটা টাঙানো আছে। আর ঢুকেই দুখানা দরজা, এখানে একটা ঘরে যাওয়ার প্রবেশপথ
আর এইখানে আরেকটা ঘরে যাওয়ার পরে এই যে ছোট্ট বৃদ্ধাশ্রম, এই ছোট্ট বৃদ্ধাশ্রমে মোট টোটাল 6 জন বোর্ডার থাকার জায়গা আছে, 2টো রুম, একটা রুমে 3 জন করে। আর এছাড়া এনাদের আরেকটা নতুন বৃদ্ধাশ্রম হয়েছে, যেটা আমি আপনাদের পরে দেখাচ্ছি। এটা দেখানোর পরে তারপর ওই বৃদ্ধাশ্রমে যাব। ওইখানে কিন্তু মোটামুটি বোর্ডারদের জায়গা খালি আছে আর বেড খালি আছে, তো ওটা আমি আপনাদের ডিটেলসে দেখাবো। এই যে প্রথম যে রুমটা ঢুকলাম, এই রুমে 3 জন বাসিন্দা, 3 জন বোর্ডার আছে। এই একজন বোর্ডার, আর একজন, আর উনি শেষে। কি কি আছে আমি বলছি। এখানে বড় বড় দুখানা জানলা আছে, বেড আছে, আর এখানে একটা হুইল চেয়ার আছে। আর প্রত্যেকটা বোর্ডারদের জন্য একটা করে ছোট ছোট ড্রয়ার রয়েছে, যেখানে ছোটখাটো জিনিসপত্র রাখার জন্য। আর এখানে একটা আলমিরা আছে। আর 3 জন বোর্ডারই এখানে ভর্তি। তো এখানকার একজন বোর্ডারের সঙ্গে আমি কথা বলবো, কথা বলে মোটামুটি জেনে নেওয়ার চেষ্টা করব, তারপর অন্য রুমে যাবো। আচ্ছা দাদা, আপনি তো এই রুমে রয়েছেন, 3 জন বোর্ডার। তো আপনি কতদিন হলো এখানে এসেছেন? আমি প্রায় 5-6 মাস। 5-6 মাস। কিরম লাগছে এখানে? মানে ভালোই, আমার তো কেউ আশেপাশে কেউ নেই, এরাই আমার সঙ্গী হয়ে বেশ মানে একদম ভালোই আছে। জেনুইন। হ্যাঁ, প্লাস আমার ধরুন এখানে এন্টারটেনমেন্টের অনেক কিছু আছে, যেমন আমি টিভি দেখি। আচ্ছা, যখন কিছু হয় টিভি, দুপুরবেলা খেয়ে দিয়ে কি করবো, একটু ঘুমিয়ে নি। আপনি এখানকার খোঁজ কি করে পেলেন? আমি ওই আপনার এই মোবাইলে দেখেছিলাম, মোবাইলে দেখেছিলেন? আচ্ছা দেখে আমি এনার যে এখানকার যে মালিক, তার সাথে মোবাইলে যোগাযোগ করেছিলাম। আচ্ছা। এবং এই সাচি জেন্টলম্যান, মানে এত ভালো জেন্টলম্যান আমি আই নেভার এক্সপেক্টেড ফ্রম মি। তার মানে আপনারা মোটামুটি আপনি যে এসে যে জিনিসটা চেয়েছিলেন সেটা পেয়ে গেছেন, মানে শেষ জীবনে যে শান্তি ভাবে মানুষের জীবনে যা চাওয়া তা কি সব পাওয়া যায় না, তবু তবে মোটামুটি আমি হ্যাপি, এটা বলতে পারি। আচ্ছা, আপনার এখানে সকাল থেকে রাত্রির অবধি আপনি কিভাবে সময় কাটান? দেখুন, সকালবেলা আমি একটু ঘুম থেকে দেরি করে কি করব, বেলা একটু দেরি করে ঘুম থেকে উঠি, তারপর আমি একটু যোগা প্রাণায়াম এক্সারসাইজ গুলো সব করি, করে টোরে বাথরুম টাথরুম করে মুখ টুক দিয়ে সকালবেলা ব্রেকফাস্ট। আমার ব্রেকফাস্টে আমি যা ব্রেকফাস্ট খাই, আমার টোস্ট, ডিম সেদ্ধ, চা, এই আমার সকালবেলা ব্রেকফাস্ট। যে যেমন খায়, আমি হয়তো না, ওখানে ঢোকার মুখে একটা রেট মানে ফুড চার্ট দেখলাম। হ্যাঁ, ফুড চার্ট, কিন্তু সেটা নরমাল লেখা রয়েছে মোটামুটি। মোটামুটি, কিন্তু যে যেরকম খায় পায় সেরকম। অ্যাকচুয়ালি দেখুন, কথাটা হচ্ছে কিছু তো হেরফের হতেই পারে। হ্যাঁ, সেটা নিশ্চয়ই, মানে আপনাদের চাহিদা অনুযায়ী মোটামুটি মোটামুটি আমরা তো। আর তারপর ব্রেকফাস্টের পর? আর ব্রেকফাস্টের পর এবারে একটু টিভি দেখি আমরা। আচ্ছা, এখানে রয়েছে টিভি। আচ্ছা, কমন টিভি, কমন। হ্যাঁ, এখানে দেখি টিভি দেখার পর এসে স্নান টান করি, স্নান টান করে তারপর দুপুরে খাওয়া। আচ্ছা, দুপুরে খাওয়া দাওয়া করে যে যার একটু রেস্ট নিই। দুপুরে কি রকম খাওয়া দাওয়া? ভাত, ডাল, সবজি, মাছ। কতদিন হয় মোটামুটি? সপ্তাহে 2 দিন মাছ হয়। হ্যাঁ, আপনার ডিম হয়, ডিম হয়। মাংস, মুরগির মাংস হয়। নিরামিষ আমরা একটু পালন করি, সাত্বিকতা পালন করি। আচ্ছা আচ্ছা, সেই জন্য আমরা বৃহস্পতিবার, শনিবারটা নিরামিষ। একটু হ্যাঁ সাত্বিক। ভালো। আর বয়স হলে নিরামিষটা একটু ভালো, বেশি। তার মানে এই নয়, তার সঙ্গে ছানার বদলে আপনার মাছ মাংস বদলে ছানা থাকে। তার মানে দুপুরে খাওয়া দাওয়া করলেন, দুপুরে খাওয়া দাওয়ার পর তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর একটুখানি টিভি দেখে শুয়ে পড়লাম। আচ্ছা। শুয়ে পড়ার পর 5টা, 5:30 চা বিস্কুট। সন্ধ্যাবেলায় আগে আমাদের যে রান্নার লোক আসে, সে আমাদের কোনোদিন চিড়ে ভাজা, কোনোদিন বিভিন্ন লাইট টিফিন একটা ভালো। আর তারপরে 8টা, 8:30টার মধ্যে ডিনার আমাদের রেডি হয়ে যায়। তো আমরা লেথার্জি টিভি দেখি, বিভিন্ন সিরিয়াল দেখি। ন্যাচারালি আমাদের একটু দেখতে হবেই। রাত্রিরে রুটি? রুটি আমরা ভাত পছন্দ করি। রুটি, তার সঙ্গে একটা তরকারি, ডাল, সবজি। হ্যাঁ। আপনি কোথায় সার্ভিস করতেন? আমি অ্যাকচুয়ালি
প্রথমে চাকরিতে ঢুকেছিলাম পোর্ট ট্রাস্টে। আমি ক্যালকাটা ইউনিভার্সিটির ক্রিকেটে ইউনিভার্সিটি ব্লু। আচ্ছা আমি খেলতাম কাস্টমস থেকে পোর্ট আমাকে টেনে নেয়। আচ্ছা তারপর আমি এরিয়ান্সে খেলি। আচ্ছা তারপর ওখান থেকে পোর্ট থেকে আমার আমি ওই পোর্টে আমি ল পাস করি। আচ্ছা পাগল ল পাস করে আমি অ্যাপ্লাই করি যে আমাকে এবারে লিগাল ডিপার্টমেন্টে দাও। সব জায়গায় তো জানেন যা থাকে অবস্থা। আমার সাথে মন কষাকষি হবার পর যাই হোক আমি ছেড়ে দিয়ে আমি প্র্যাকটিসে চলে যাই। আচ্ছা প্রথমে লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট মিলিয়ে টিলিয়ে করতে করতে তারপরে আস্তে আস্তে ছেড়ে দিলাম, দিয়ে টিয়ে এরপর আমি আমার গুরুদেব এই যে রয়েছে যখন মোহনানন্দ ব্রহ্মচারী মহারাজ, তার আশ্রমে থাকি এবং কোর্টে লোয়ার কোর্টে প্র্যাকটিস করতাম, ক্রিমিনাল প্র্যাকটিস করতাম। করতে তারপর আমার স্ত্রী মারা গেলেন, আর ছেলে বয়স হয়ে গেল, ছেলেরও বিয়ে হয়ে গেল, নাতি চলে গেল, ওকে বড় হলো, নাতি বড় হয়ে নাতি কানাডায় এখন সেটেল হয়ে মানে ও এ করছে, ছেলে এখন বাইরে মাদ্রাসে আছে, আমি এখানে একলা কি করবো। হ্যাঁ তাই জন্য আপনি আর আমি ওই জন্য আর ওই সন্ধ্যাবেলা মাঝে মধ্যে একটু বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে ঘোরাফেরা করি কোনো সময় পুরোনো জায়গাতে যেখান থেকে। কারণ এখান থেকে ফ্রিলি আপনারা বেরোতে পারেন, কোনো অসুবিধা নেই। আমাদের তো সেরকম কোনো অসুবিধা নেই, তবে আমাকে বেরোনোর আগে খাতায় লিখে দিয়ে যেতে হয় এটা রুল আছে খাতায়, বাহ। তোমার কোথায় যাচ্ছেন আমি যাচ্ছি কটায় যাচ্ছি আর যখন ফিরি কটায় ফিরি। এই যে তিনজন বোর্ডারের যে রুমটা দেখলাম, প্রথম বোর্ডারের সঙ্গে কথা বললাম, আর আরেকজন দিদি আছেন, তো উনি একটু কথা বলতে একটু অপস্থিত আছেন, তাই জন্য ওনার সঙ্গে কথা বললাম না। তো আরেকজন দাদা ভাই আছেন, ওনার সঙ্গে একটু কথা বলিনি। তাহলে মোটামুটি এই রুমের তিনজন বোর্ডারের সঙ্গেই আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। তো কিরম লাগছে এখানে? ভালো, এখানে আমরা একটা হোমলি অ্যাটমসফিয়ার তৈরি করি, আচ্ছা, তার ফলে আমাদের ভালোই লাগে, ভালোই লাগে, কোনো অসুবিধা হয় না। কোনো অসুবিধা হয় না। আপনি এখানে আপনার কেউ আছে কলকাতায়? কলকাতা থেকে কয়েক কিলোমিটার দূরে আছে কে আছেন? আমার বাড়ি, ঘর, আচ্ছা ছেলে, ভাই বোন আচ্ছা। ইত্যাদি শোনা তাদের সঙ্গে কথা হয় তাদের কথা সঙ্গে? হয়, আচ্ছা, রেগুলারই কথা হয়। ওই টেলিফোনের মাধ্যমে কথা হয়? এমন কিছু দূর না, এখান থেকে 13-14 কিলোমিটার দূরে কোথায় জায়গাটার নাম? বাটানগর। ও বাটানগরে, তাহলে তো খুবই কাছে। আচ্ছা আচ্ছা বাটানগর সত্যি খুবই কাছে। আচ্ছা, খুব ভালো লাগলো। আর এমনি আপনাদের ভালো লাগছে কেন? আপনি এতদিন পুরনো বাসিন্দা, মানে আপনার নিশ্চয়ই ভালো লাগছে। আচ্ছা, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। কেন আপনি শুয়ে রয়েছেন তো, তাই জন্য আমি ডিস্টার্ব করলাম না। না, তারপর ভাবলাম না আপনার সঙ্গে একবার কথা বলিনি, কেন ওই দাদার সঙ্গে কথা বললাম, তো আপনার সঙ্গে কথা বললে মোটামুটি খুব ভালো লাগলো। আপনার নামটা কি একটু বলুন? আমার নাম প্রবোধ চন্দ্র পাল। প্রবোধ চন্দ্র পাল। আচ্ছা। আরেকটা জিনিস আপনাকে জিজ্ঞেস করছি, আপনার বয়স কত এখন? 35 আমার জন্ম। 35-এ জন্ম, তার মানে আপনার ধরে নিন 65 আর এদিকে 25, তার মানে 65-25 পুরো বাবা 90, তার মানে আপনার 91 বছর বয়স চলছে। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। এটা বললাম যে ডিউটি হোমলি অ্যাটমসফিয়ার, আচ্ছা আমরা মনে হয় যেন উই লিভ ইন এ হোম। আচ্ছা, তার মানে একদম ঘরের মতো। তার মানে আমার দর্শকরা আপনাদের দেখে কিন্তু মনে শান্তি পাবে। কেন বলুন তো, আমাদের বৃদ্ধাশ্রম বা বৃদ্ধদের যে প্রবীণ নাগরিকদের যে থাকার একটা শেষ বয়সে জায়গা, সবার একটা অন্যরকম ধারণা যে কিরকম হবে, আমরা শেষ বয়সে কিরকম। একটা কথা বলি, কিছু মনে করবেন না। বাড়ি আর বাড়ির বাইরে আপনার হোটেল, হ্যাঁ, তোর মধ্যে অনেক আপনি ডিফারেন্স, কিন্তু কথাটা হচ্ছে এখানে আমরা ফিল করি না, যেহেতু এটা একটা আমরা হোমলি feel করি না। হোমলি আমরা অ্যাটমসফিয়ারে। বলি এটা হোম। আচ্ছা, হোম যেহেতু হোম কথাটা থাকছে, রিয়েলি হোম, তবে হোমে বাবা মা পাচ্ছি না, এরাই আমাদের বাবা মা ভাই বোন সব। আচ্ছা, ঠিক আছে। আর এখানকার যিনি দেখাশোনা করেন, মানে মালিক বলি না, উনি বলেন এখানকার, আমি এখানকার আপনাদের সেবক, তো তিনি আসেন, খোঁজ নেন রেগুলার আমাদের, আমরা কি খেলুম, কেমন আছি না আছি, কি ব্যাপার না ব্যাপার ইত্যাদি প্রভৃতি, এসবই রিয়েলি আনপ্যারালেড।
আমি কোনো কাউকে স্পেয়ার করে কথা বলি না, আমি বুঝতে পেরেছি আপনি, আমি তো প্রথমেই বলেছি যেটা সত্যি সেটাই বলবেন। আপনার নাম কি? যোজনা নস্কর। জ্যোৎস্না নস্কর। আপনি কি পুরো 24 ঘন্টায় থাকেন এখানে? না, 9টা থেকে 8টা পর্যন্ত। 9টা থেকে 8টা। তারপর রাত্রি 8টার পর অন্যরা কেউ আসেন না? মানে এখানে কেউ থাকেন না, মানে বর্ডাররাই থাকেন। আর এখানে রান্নার জন্য আলাদা? আলাদা মেয়ে। আচ্ছা। আর ঘর মোছা বাসনের জন্য লোক। ও, ঘর মোছা বাসন মাজার জন্য আলাদা লোক আছে, প্লাস রান্নার জন্য আলাদা লোক আছে। আর আপনি সকালবেলাটা সকাল 9টা থেকে রাত্রির 8টা অব্দি থাকেন। মোটামুটি এনাদের যা যা রাত্রিরে খাওয়া দাওয়া করানোর পর আপনি তারপর চলে যান। আচ্ছা, চলেন আপনার রান্নাঘরটা একবার দেখে নিই। এটা হচ্ছে আপনাদের রান্নাঘর, ছোট্টর ওপর, ঠিক আছে। আর রান্না করে কি চলে গেছেন? রান্নাঘরটা মোটামুটি ছিমছাম, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, হাইজেনিক। আমরা থাকি যেহেতু আমরা তো পরিষ্কারই রাখার চেষ্টা করব না। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আমি কিন্তু জিজ্ঞেস করি এই যে রান্নাঘরটা দেখালাম, রান্নাঘরের সামনে হচ্ছে টিভি, ফ্রিজ আছে, আর এখানে ডাইনিং টেবিল, চেয়ার অন্য জায়গায় রাখা আছে, চেয়ার। এখানে বসে টিভি দেখতে দেখতে বোর্ডাররা এখানে খাওয়া দাওয়া করেন। যেহেতু 4 জনের ডাইনিং টেবিল, 6 জন বোর্ডার আছেন, তাই জন্য মিলেমিশে ওনারা এই ডাইনিং টেবিলেই খাওয়া দাওয়া করে যান। আর এর ভেতর 1 জন 2 জন আছে যারা বেডের পাশেই বসে কিন্তু ওখানে টেবিল পেতে খাওয়া দাওয়া হয়। এই নিরাপদ আশ্রয়ে 6 জন আবাসিকদের জন্য 2টি টয়লেট, ডাইনিং হলের পাশেই পরপর 2টি টয়লেট। প্রথমটিতে কমোড আছে, 24 ঘন্টা জলের ব্যবস্থা, গরম জল দরকার মতো কাজের মহিলা দিয়ে যান, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। দ্বিতীয় টয়লেটটাও পরিষ্কার পরিচ্ছন্ন, এখানেও কমোড সিস্টেম প্যান। এই ফ্ল্যাটে একটি ছোট খোলা জায়গা আছে, যেখানে আবাসিকরা চাইলে হাঁটাচলা করতে পারে। আমি চলে এসেছি দ্বিতীয় রুমে। এই দ্বিতীয় রুমে 3টে বেড আছে, 3টে বেডের ভেতর এখন 2টো বেড খালি আছে, আর একজন দিদিভাই এখানে আছেন। তার মানে এই বৃদ্ধাশ্রমে টোটাল 6 জন বোর্ডার থাকার জায়গা, তার ভেতর এখন 4 জন আছেন, আর 2টো বেড এখন খালি আছে। এইটা দেখানোর পরে আমরা এদের যে ইউনিট 2 আছে, সেই ইউনিট 2তে চলে যাব। ওখানে মোটামুটি বেড খালি আছে। পুরো টোটাল ইউনিট 1 ইউনিট 2টা আপনাদের ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। যদি আপনাদের দরকার পড়ে আপনারা এই যে বৃদ্ধাশ্রমের যে মালিক পক্ষ তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাহলে দিদি ভাই, আপনি এখানে কতদিন ধরে আছেন? কিছু কম 1 বছর হচ্ছে। আমি আপনার পাশে বসবো? কিরম লাগছে আপনার? ভাবেই লাগছে। আর কিছু আগে বাড়ির মতো তো নয়, কিন্তু মোটামুটি ভালো লাগে। বাড়ির মতো নয়, তবে মোটামুটি ঠিকই বলেছে। কেননা অন্য জায়গায় অ্যাডজাস্ট হতে একটু সময় লাগে, আর বাড়িতে তো আপনি সারা জীবন থেকে এসেছেন, তাই জন্য আপনি চোখ বন্ধ করে সব জায়গায় চলে যেতে পারেন। আর এটা তো তা হয় না, ওই জন্যই বৃদ্ধাশ্রম আছে। আর খাওয়া দাওয়া কিরকম লাগে আপনার এখানে? ভাবেই খাওয়া দাওয়া দেখে। মোটামুটি। আর চান টান আপনি একা করতে যেতে পারেন না? আপনাকে না, আপনি আমি একা? একাই করি। কত বয়স হলো আপনার? তারপরে আমি 90-এর কাছাকাছি। 90-এর কাছাকাছি। আপনি একা একটা বাথরুমে যান, একা একা চান করেন? বাবা, তাহলে তো খুব ভালো। আমার গোপাল রয়েছে, দেখেছেন? আমার গোপাল। আচ্ছা, কোথায়? এই যে, এই দিকটা। তবে তো মোটামুটি আপনি এখন পুরোপুরি সুস্থ। খালি একটু আমার কষ্ট। কারণ দেখুন, 90 বছর বয়স মানে কিছু না কিছু তো হবেই। একদম তো আপনার আপনার দুপুরবেলা খাওয়া, রাত্রিবেলা খাওয়া মোটামুটি আপনার এখানকার মানুষজন কিরকম আপনাকে দেখাশোনা হ্যাঁ খুব ভালো না, খুব খারাপ। আপনার এখানে কে আছে? আর বলতে কেউ নেই। কেউ নেই? আমার ছেলে নেই, নেই, আচ্ছা। আমি এক।
এই দেখাশোনা করে। খুব ভালো লাগলো আপনি শুনে কথা। আপনার নাম কি? পরিদাস হরি দাস। আপনার বাড়ি কোথায়? বাজার হ্যাঁ? অজান্তার কাছে। আচ্ছা আচ্ছা। ভালো লাগলো, কেননা আমার শ্বশুর বাড়ি হচ্ছে বাঙালি, আমার বাপের বাড়ি আমি থাকতাম। সুগারিতে খাওয়ান। আমার ভাইয়েরা আপনাকে দেখাশোনা। দেখাশোনা রাত্রে ঘুম টুম হয় এখানে? আর মশার উপদ্রব আছে এখানে? মশা আছে? না 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 মশা নেই? না, বাহ, আমি তো মশারি খাটাই না। মশারি খাটান না, তাও মশা নেই এখানে একতলায়? বাহ, তাহলে তো খুব ভালো। তাহলে আমার দর্শকদের রুমটা একবার ভালো করে দেখিয়ে দিই আমি। হ্যাঁ, এই হচ্ছে দ্বিতীয় রুম। এইখানে একটা বেড খালি আছে আর এই একটা বেড খালি আছে। প্রত্যেকটা বেডের পাশেই একটা করে আপনার ড্রয়ার রয়েছে, বক্স টাইপের, তার ভেতর এমার্জেন্সি জিনিসপত্র রাখার জন্য। আর এইখানে এক দিদিভাই আছেন, ওনার সঙ্গে তো আমি কথা বললাম। আর এসি আছে রুমে, আর আলমিরা আছে, আর এইখানে একটা দরজা আছে, দরজাটা বন্ধ আছে যেহেতু খাটটা পাতা আছে, আর দুটো বড় বড় জানলা আছে। আর এই দিদিভাইয়ের সঙ্গে কথা বললাম, দিদিভাই আমাকে বললেন যে এখানে কিন্তু একতলা, কিন্তু মশা নেই। এইটাই একটা বিরাট ব্যাপার, কিন্তু মশা থাকলে কিন্তু একতলায় থাকা একটু মুশকিল। আর আরেকটা জিনিস দিদিভাই আমাকে বললেন যে ওনার 90 বছর বয়স, কিন্তু উনি এখনো সুস্থ আছেন। কার জন্য জানেন তো? দিদিভাইয়ের গোপালের জন্য। এই দিদিভাইয়ের গোপালের ফটোটা আমাকে দেখালেন। হ্যাঁ, এই গোপালের ওপর নির্ভর করেই কিন্তু আমার দিদিভাই এখানে আছেন। ওনার কেউ নেই, ওনার ভাইরাই ওনার দেখাশোনা করে। ওনার কাছ থেকে যা জানতে পারলাম, মোটামুটি আমার এই বৃদ্ধাশ্রমটা ছিমছিমের উপর খুব ভালো লাগলো। এনাদের যে দ্বিতীয় ইউনিট, সেটা চলুন একবার দেখে নিই। এখানে বোর্ডারদের জন্য দুটো টয়লেট আছে, আমি দেখিয়ে দিলাম। আর একটা ছোট লন আছে, সেটাও আমি দেখিয়ে দিলাম, যেখানে বিকেল বেলায় একটু ঘোরাফেরা করতে পারেন। আর একটা ডাইনিং টেবিল আছে, এখানে ডাইনিং টেবিলে বসে টিভি আছে, টিভি দেখতে দেখতে খাওয়া দাওয়া ওনারা করেন। রান্নাঘরটাও দেখিয়ে দিলাম, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন তাহলে ওনাদের যে সেকেন্ড ইউনিটটা আছে, সেই সেকেন্ড ইউনিটটার সব বেড কিন্তু খালি আছে, যেহেতু নতুন হয়েছে। তো ওইটা একবার আপনাদের দেখিয়ে দিই। কিন্তু পরিষেবা একই পাবেন, তাই জন্য এখানকার ভিডিওটা আপনারা দেখবেন, মানে ঠিক সেই রকমই পরিষেবা ওই ইউনিটেও পাবেন আপনারা। তো চলুন তাহলে, এখান থেকে 10 মিনিটের রাস্তা। তো এখানকার যে কর্ণধার গৌতম বাবু, ওনার সঙ্গে আমি যাই, গিয়ে ওই ইউনিটটা দেখিয়ে দিই। ওই ইউনিটটা দেখানোর পর তারপর আমি আবার এই ইউনিটে এসে ওনাদের যে বোর্ডাররা খাওয়া দাওয়া করবেন সেটা এক ঝলক আপনাদের দেখাবো, দেখিয়ে বাড়ির অভিমুখে রওনা হবো। তার মাঝখানে যে গৌতম বাবুর কাছ থেকে জেনে নেবো এখানকার নিয়ম কানুন, কিভাবে ভর্তি হতে হবে, কিভাবে এখানে থাকবেন, কত টাকা লাগবে, কি কি পরিষেবা, সব কিছু ওনার কাছ থেকে আমরা জেনে নেবো লাস্টে, একদম ভিডিও শেষে। চলুন তাহলে সেকেন্ড ইউনিটটা একবার দেখে আসি। আমরা বেরিয়ে পড়লাম এই ফার্স্ট ইউনিট থেকে সেকেন্ড ইউনিটটা দেখার জন্য। আমার সঙ্গে এই যে বৃদ্ধাশ্রমের যে কর্ণধার উনি আছেন, আর একজন বোর্ডার আছেন, উনিও বললেন যাব, যেহেতু গাড়ি করে যাব বলে। খুব ফাঁকা জায়গা, একদম আমার সময় সবাই বোঝে। হ্যাঁ, রাস্তাঘাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা চলে এসেছি একদম সেকেন্ড ইউনিটে, দেখাচ্ছি। আমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। আমরা চলে এসেছি নিরাপদ আশ্রয় ইউনিট 2-তে। এখানে এখন কোনো আবাসিক নেই। ভেতরে ইন্টেরিয়ার ও টয়লেট রিনোভেশনের কাজ চলছে। আগামী 2 দিনের মধ্যে রেডি হয়ে যাবে। হ্যাঁ, এবার সেকেন্ড ইউনিটে আমরা প্রবেশ করছি। এখন এখানে কোনো বোর্ডার নেই আপাতত। জুতো পরে আসুন, কারণ এখানে কাজ হচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের কিচেনটা, বুঝলেন তো? আচ্ছা, এই কিচেন, আসুন। এখানে একটা বেডরুম আছে,
এই হচ্ছে একটা রুম, একটা বেড, দুটো বেড, তিনটে বেড। আর ওই যে বৃদ্ধাশ্রম পুরোনোটা যেটা দেখলাম ইউনিট 1, সেরকমই এক একটা করে ড্রয়ার রয়েছে, ফ্যান আছে, লাইট আছে, সুন্দর করে আবার রং হচ্ছে, যেহেতু নতুন ভাবে আবার এটাকে অ্যালটমেন্ট হবে বলে, টয়লেটটা সব রেডি আছে, শুধু মানে রিনোভেশন হচ্ছে, এবার একটুখানি রিনোভেট হচ্ছে। সুন্দর করছে, বিউটিফিকেশন করছে, রেনোভেশন। এটা টয়লেট, দুটো টয়লেট, এই যে একটা টয়লেট, দুটো কমোড সিস্টেম। আচ্ছা, এটাতে উনি বিউটিফিকেশন করছেন, মানে এমনি প্লাস্টার করা ছিল, তার উপরে উনি টাইলস, গ্লেস টাইলস বসিয়ে দিচ্ছেন, তাহলে আরো সৌন্দর্যটা বাড়ে আর কি। আচ্ছা, দুটো টয়লেট, মানে এর পরপর দুটো টয়লেট তো, আর দুটোই কমোড। হ্যাঁ দুটোই কমোড। আর এইখানে আচ্ছা। এটা বেসিন মুসলিম একটা, এটাকে বলছে এইখানে একটা পেডেস্টাল বেসিন বসবে। এই হচ্ছে দ্বিতীয় রুম। এখানে কাপলদের জন্য যদি কোনো স্বামী স্ত্রী থাকতে চান এই ঘরে থাকতে পারেন, তাই তো? আলমারি আছে, টেবিল আছে, চেয়ার, এখানে টেবিল আছে, আলমিরা আছে, দুটো বেড আছে, চেয়ার আছে, ফ্যান আছে, জাস্ট নতুন হচ্ছে। আর প্রত্যেকটা ঘরে কিন্তু আলমিরা প্রোভাইড করা হবে। এইখানে একটা আলমিরা রয়েছে, আর এই যে আলমিরা রয়েছে, এই আলমিরা কিন্তু যে ঘরটা, আগের ঘরটা দেখলাম ওখানে প্রোভাইড করা হবে। সুন্দর একটা পুকুর, পার বাঁধানো, আর এখানে নার্সারি আছে। সুন্দর পরিবেশ কিন্তু। একটা ছোট্ট নার্সারি আছে, আর পুকুর আছে। তার মানে একটা ফ্ল্যাটকে ছোটখাটো বৃদ্ধাশ্রম করা হয়েছে। পরিবেশটা কিন্তু খুব ভালো। আচ্ছা দাদা, একটা জিনিস জানার ছিল, এই যে এখন রিনোভেট হচ্ছে তো, কবে কবে নাগাদ রেডি হবে? 3 জুলাই অনওয়ার্ডস মোটামুটি রেডি থাকবে, মানে মানুষ যদি আসে দেখতে পারেন। আমি আপনাদের এই যে নিরাপদ আশ্রয়ের যে বৃদ্ধাশ্রম, সেই বৃদ্ধাশ্রমের সেকেন্ড ইউনিটে নিয়ে এসেছি। এই সেকেন্ড ইউনিট কিন্তু একটা বাড়ির তলায় যে ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটটা সেকেন্ড ইউনিট করা হয়েছে। এখানে টোটাল দুটো রুম আছে, দুটো রুমে, একটা রুমে হচ্ছে আপনার 3খানা বেড আছে, আর একটা রুমে হচ্ছে 2খানা বেড আছে। এই যে রুমে আমি দাঁড়িয়ে কথা বলছি, এটা হচ্ছে দুটো বেডের রুম। এখানে যদি কোনো স্বামী স্ত্রী থাকতে চান তারা কিন্তু এখানে থাকতে পারেন। আর মেন আমি যে জানতে পারলাম যে এই বৃদ্ধাশ্রমের একটা কিন্তু খুব পজিটিভ ব্যাপার আছে, যে কোনো ডিপোজিট লাগে না, আর কোনো অ্যাডভান্স লাগে না, জাস্ট আপনার বা কোনো ডোনেশন লাগে না। আপনি প্রথম মাসে, যে মাসে এই বৃদ্ধাশ্রমে থাকতে ইচ্ছুক হবেন, যে মাস থেকে, সেই মাসের টাকাটা দিয়ে আপনারা এন্ট্রি পাবেন। সেই ডিটেলস আমি আপনাদের মোটামুটি যে বৃদ্ধাশ্রমের যে সেক্রেটারি বা কর্ণধার, ওনার কাছ থেকে একদম শেষে ইন্টারভিউর মাধ্যমে সবকিছু নিয়মাবলী জেনে নেব। এখন এই সেকেন্ড ইউনিটের রিনোভেশনের কাজ চলছে, আরো 2 দিন লাগবে। 2 দিন পরে এটা কিন্তু পুরো রেডি হয়ে যাবে। তারপর আপনারা যদি এই জায়গায় মনোরম পরিবেশে থাকতে ইচ্ছুক হন, তাহলে যে ফোন নাম্বার আমি ইন্টারভিউর মাধ্যমে আপনাদের জানাবো, সেই ফোন নাম্বারে আপনারা কথা বলে এই লোকেশনে চলে আসবেন। লোকেশনে উনি একদম ডিটেল বলে দেবে কিভাবে এখানে আসতে হবে, তাহলে আপনারা মোটামুটি এখানে এসে দেখে যেতে পারেন। আমরা এবার সেই ইউনিট 1-এ চলে এলাম। আমি আমার দর্শকদের সঙ্গে পরিচয় করে দিই। আমি যে নিরাপদ আশ্রয়ে এসেছি, সেই নিরাপদ আশ্রয়ের যে মূল কর্ণধার, ওনার সঙ্গে আমি এমনই আমার নাম গৌতম সেনগুপ্ত। আমি আমার বাবা ছিলেন জ্যোতিপ্রসাদ সেনগুপ্ত। উনি সরকারি বড় চাকরি করতেন, তা উনি বিভিন্ন সেবামূলক কাজ করতেন। ধরুন এই শ্বশুরা হাই স্কুল আমরা যখন দেখেছিলাম আজ থেকে 30 বছর আগে, বা না আরো আগে, 40 বছর আগে ধর্মার বেড়া ছিল। তা বাবা সরকারি এইড জোগাড় করে এনে আজকে স্কুল বিল্ডিংটা 3 তলা করেছে, ট্রেন হয়ে গেছে, শ্বশুরা হাসপাতাল করেছেন, শ্বশুরা কলেজ বানিয়েছেন, শ্বশুরা কনজিউমার্স কোঅপারেটিভ, নানা রকমের অ্যাক্টিভিটি উনি করেছেন, সেবামূলক কাজ করেছেন। তা বাবার একটা ইচ্ছে ছিল যে একটা বৃদ্ধাশ্রম, বয়স্ক মানুষ যারা আছেন, যাদের শেষ বয়সে কেউ দেখার থাকে না, ছেলেমেয়েরা বাইরে বাইরে থাকে বা বিভিন্ন কারণে তাদের দেখা হয় না, তাদের যদি একটু সেবা দেওয়া যায়। তা আমি সেই সুবাদে গত 1 বছর ধরে
এইটা একটা ইউনিট 1, আরেকটা আমাদের ইউনিট আছে সামনেই, আপনাকে দিয়ে যাবো। ওইখানে শকুন্তলা পার্ক থেকে একটু আগে কেটোপোল বলে জায়গাটা, ওখানেও আমাদের একটা সেকেন্ড ইউনিট আছে। তা আপাতত আমাদের এখানে এই বিল্ডিং মোটামুটি আছেন ওনারা সবাই সিনিয়র ম্যান, প্রায় লাস্ট 7-8 মাস ধরে আছেন ওনারা। উনি আমাদের আছেন একজন অ্যাডভাইসার, আমার সব ব্যাপারে আমার পাশে থাকেন, আমাকে হেল্প করেন নানানভাবে। আচ্ছা, আমার দর্শকদের কিছু প্রশ্ন আছে বৃদ্ধাশ্রমের ব্যাপারে, কারণ আমি তো ভিডিওতে পুরোপুরি দেখালাম, কিন্তু এই বৃদ্ধাশ্রমে যদি কোনো দর্শক ভিডিও দেখার পর আসতে চান, তো ওনাদের প্রথম কি নিয়মাবলী, যে আসতে গেলে কি কি দরকার লাগবে? হ্যাঁ, প্রথম হচ্ছে যিনি আসতে চাইছেন তিনি আরও ডিটেলসে যদি জানতে চান, তাহলে আমার ফোন নাম্বার 9831218886, এই নাম্বারে একটা ফোন করলে আমি ওনাকে ডিটেলসে সব জানিয়ে দেবো। আমাদের এখানকার কিভাবে আসবেন, বাস রুট কি। তবু আপনি আমার দর্শকদের বলুন যাতে। হ্যাঁ, ওনারা যদি কেউ আসেন, ধরুন আপনি যদি হাওড়া থেকে আসেন, হাওড়া থেকে আমাদের অনেকগুলো রুট আছে। 18D7A, এটা ডাইরেক্ট শ্বশুরে আসতে পারেন। তাছাড়া আমাদের সেকেন্ড হোমে 12C/1, তারপর 18A একদম ডাইরেক্ট ইয়ে পর্যন্ত, হোম পর্যন্ত যাবেন। আর তাছাড়া ধরুন আপনি বেহালা চৌরাস্তায় যে কোনো বাসে করে আসতে পারেন, চৌরাস্তায় এসে ওখান থেকে অটো ধরবেন। যদি আমাদের 1 নম্বর ইউনিটে আসেন তাহলে শ্বশুরের অটোতে উঠবেন, আর যদি 2 নম্বর অটোতে যান তাহলে শিবরামপুরে অটোতে উঠে বলবেন কেটোপোল নামবো। কেটোপোল? হ্যাঁ, কেটোপোল। আর কেটোপোল ওখানে একটা আমাদের HP হিন্দুস্তান পেট্রোলিয়ামের একটা গ্যাসের একটা অফিস আছে, আর CPM এর একটা পার্টি অফিস আছে। তার মাঝখান দিয়ে একটা সরু গলি গেছে, ওই গলি দিয়ে ঘুরেই ডেড যে রাস্তাটা, সেখানেই আমাদের হোমটা, মানে ইউনিট 2টা। ইউনিট 2। আর ইউনিট 1টা হচ্ছে আপনার চারজিপাড়া। ইউনিট 1 হচ্ছে শ্বশুরা বাস স্ট্যান্ডে নেমে 2 মিনিট 3 মিনিট হেঁটে চারজিপাড়ায় গেলে আপনি একটা সরু রাস্তা গেছে ডান দিকে, সেখানে ঢুকলেই 3rd বাইরে আমাদের। মানে মোটামুটি আমি আসার সময় দেখিয়ে দিয়েছি, হ্যাঁ। তবু আপনার মুখ থেকে। ওখানে 2টো মাংসের দোকান পরপর পড়বে, সেকেন্ড মাংসের দোকান শ্বশুরা মিট শপ, তার উল্টো দিকে গলিতে ঢুকলেই 3rd বাইরে হচ্ছে আমাদের। বাইরে বড় করে লেখা রয়েছে নিরাপদ আশ্রয়, আচ্ছা। ওইটা দেখলে প্লাস আমাদের ফোন করলে আমরা, আমাদের এখানে যারা আছেন কাজ করেন তারা অ্যাটেন্ড করবেন, তারা গিয়ে দরকার হলে বাস স্ট্যান্ড থেকে পিক আপ করে আনতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা তো কিভাবে আসতে হবে, আর আপনার কি কি ডকুমেন্ট লাগবে এখানে? যদি হ্যাঁ, আমাদের মেইনলি কিছু সেরকম একটা সাংঘাতিক না, ওই জেরক্স কপি, আধার কার্ড, যদি ভোটার কার্ড থাকে আনতে পারেন, 1 কপি 2 কপি ছবি আনবেন। আর আমাদের একটা ফর্ম আছে, সেই ফর্মটাকে অ্যাপ্লিকেশন ফর্ম, সেইখানে কতগুলো নিয়ম কারণ আছে, যে ধরুন হোমের মধ্যে কোনো নেশার দ্রব্য চলবে না, কোনো রাজনৈতিক ইয়ে চলবে, এইসব কতগুলো নিয়ম কারণ আছে। স্ট্যান্ডার্ড নর্ম যেগুলো হ্যাঁ, আছে সেগুলো। ওই নর্মসগুলোকে করে সই করতে হবে, যিনি থাকবেন তাকে একটা করতে হবে, আর তার যিনি গার্জিয়ান তাকে দুজনকে মোবাইল নাম্বার দিয়ে সই করতে হবে। একটা কপি আমি ওনাদের দিয়ে দেবো, আর একটা কপি আমরা রেখে দেবো। কি কি পরিষেবা আপনারা দেন? এখানে দেখুন আমাদের মেইনলি থাকতে তো পাচ্ছি, দেখলেন তো আমাদের প্রত্যেকে একটা করে স্টিলের বেড দেওয়া হচ্ছে, তার সঙ্গে ধরুন ওই বাড়িতে দেখলে আলমারি দেওয়া, স্টিল আলমারি, সাইড টেবিল দেওয়া হচ্ছে, গুড লাইট ইয়ে আছে, ফ্যান আছে, ইয়ে আছে, তারপরে ফ্রিজ আছে, টিভি আছে, দেখলেন রাউন্ড দ্য ক্লক। তারপরে ধরুন 2টো টয়লেট আছে, টয়লেটের ফেসিলিটি পাচ্ছেন, রাউন্ড দ্য ক্লক লোকজন থাকছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আমরা এখানে মেনলি 6টা মিল দিই। মিল মানে আমাদের 8:30 থেকে 9টার মধ্যে আমরা চা ব্রেকফাস্টটা দিয়ে দিই। আমরা ধরুন ঘুরিয়ে ঘুরিয়ে কোনোদিন ব্রেকফাস্ট ডিম টোস্ট, বাটার টোস্ট উইথ কলা, আর বাটার টোস্ট উইথ ডিম সিদ্ধ, কোনোদিন লুচি তরকারি, কোনোদিন পরোটা, কোনোদিন ম্যাগি, চাউমিন, কোনোদিন ছাতু দিয়ে, যে যেটা পছন্দ করেন। কেউ হয়তো বললো আমি একটু ডিম সিদ্ধ আর টোস্ট খান, কেউ হয়তো বললো না আমার বয়স্ক লোকেরা যারা তারা চিড়ে খান, দই চিড়ে খেলেন, বা কেউ বললো আমি ছাতু দিয়ে মুড়ি খাবো। যার যেরকম এটা আমরা চেষ্টা করি সবাইকে কমপ্লাই করা যায়, প্রত্যেকের প্রয়োজনগুলোকে চেষ্টা করি রিকোয়ারমেন্ট ফুলফিল করার চেষ্টা। আর তারপরে ধরুন এই 12:30টার মধ্যে আমাদের লাঞ্চ রেডি হয়ে যায়। লাঞ্চের মধ্যে ধরুন রোববার দিন আমরা চিকেন করি, স্যাটারডেতে নিরামিষ ভেজ থাকে, আর বাকি 5 দিনের মধ্যে 1 দিন ডিম, বাকি 4 দিন মাছ থাকে। এই থাকে, মাছের সঙ্গে ডাল তরকারি এসব যা খায় সবাই। আর মোটামুটি আমরা সন্ধ্যাবেলা একটা ছোট্ট হালকা টিফিন দিই, হয় মুড়ি চানাচুর, নয় চিড়ে ভাজা, নয় কিছু একটা উইথ চা বিস্কিট। আর রাত্রিবেলা ধরুন এই 8টা সাড়ে 8টার মধ্যে যিনি ভাত খাবেন ভাত, যিনি রুটি খাবেন তার সঙ্গে তরকারি যা থাকে, ডাল তরকারি। হ্যাঁ, মাঝে মাঝে আমরা মিষ্টি দই এসব প্রোভাইড করি। ফল রেগুলারলি হয়তো ফল দেওয়া হয় না, হয়তো আমরা অকেশনালি একটু আমের সিজনে একটু 1 দিন দিলাম, অকেশনালি, নট রেগুলার বেসিসে। আচ্ছা, চিকিৎসা আপনারা কি চিকিৎসা? ধরুন আমাদের প্রত্যেক সপ্তাহে এই রেটে নিয়ে দাও। আমাদের এখানে স্যাটারডে করে একজন লোকাল ডাক্তার
উনি হেলথ চেক আপ করেন, প্রেশার রেটিংও দেখেন। আর এমনি আমাদের বালানন্দ ব্রহ্মচারী হসপিটাল, আমাদের এখানে একজন আছেন মিস্টার মিহির চ্যাটার্জি, উনি হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট ছিলেন। মানে উনি বোর্ডার, যার সঙ্গে আমি হ্যাঁ হ্যাঁ, উনি দেখলেন হলুদ্দগের যিনি ইয়ে পড়া, উনি হচ্ছেন ভেরি সিনিয়র ম্যান এবং সেক্রেটারি ছিলেন। ওনার একটা প্রচন্ড ইনফ্লুয়েন্স আছে। ওনার ইনফ্লুয়েন্সে আমরা বালানন্দ ব্রহ্মচারী হসপিটালে সব ডাক্তারদের সাপোর্ট পাই। বললেই তারা আসছেন এখানে দেখে যান, প্লাস আমরা যদি কাউকে পেশেন্ট নিয়ে যাই ওনার সঙ্গে সঙ্গে অ্যাটেন্ড করেন, কোনো রকম অসুবিধা হয় না। আমাদের সেকেন্ড হোমে একজন অসুস্থ পড়েছিল, তাকে নিয়ে আমরা সঙ্গে সঙ্গে ভর্তি করে দিলেন, চিকিৎসা করলেন, রক্ত দিলেন, ওনার হিমোগ্লোবিন ফল করে গেছে 6, সঙ্গে সঙ্গে 2 বোতল রক্ত 2 দিন ধরে দিলেন, ফিট হয়ে গেলেন। নাও শি ইজ পারফেক্টলি অলরাইট, কোনো অসুবিধা নেই। এরকম আর কি চিকিৎসাটা আমরা চেষ্টা করি ইন কনসালটেশন উইথ দ্য গার্জিয়ান। বোর্ডারের যিনি গার্জিয়ান থাকবেন তার সঙ্গে আমরা প্রথমে তাকে জানাই। গতকাল এখানে একজন বোর্ডার অসুস্থ হয়ে পড়েছিলেন, তার বাড়ির লোককে জানানো হলো, তারা বললেন যে ওনার হয়েছিল একটা ব্রিদিং ট্রাবল হচ্ছিল, অক্সিজেনের দরকার ছিল, তারপরে ওনার একটা অন্যান্য আদার প্রবলেম ছিল। তো ওনার বাড়িকে জানালাম যে আমরা কি মনে না আমরাই যাচ্ছি। তো ওনাদের বাড়ির লোক এসে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেলেন, গিয়ে হসপিটালাইজ করলেন। আর মোটামুটি অসুস্থ হলে আপনারা প্রথমে অ্যাটেন্ড করবেন, তারপর বাড়ির লোক হ্যাঁ, আমরা অ্যাটেন্ড করে বাড়ির লোকের সঙ্গে কনসাল্ট করি। যেমন ওই আগের ভদ্রমহিলা বললেন ওনার ছেলে আসামে থাকে, কেউ নেই, আমাদেরই তখন করতে হলো। ভোটারদের রিক্রিয়েশনের ব্যাপারটা কি? রিক্রিয়েশন একদম টিভি তো আছেই, তারপরে এনারা সবাই সিনিয়র ম্যান এজেন্ট ম্যান নিজেদের মধ্যে গল্প টল্প করেন, গান টান শোনেন, কীর্তন শোনেন, সকালবেলা উঠে ওনারা ভজন কীর্তন সব শোনেন টোনেন, পেপার পড়েন, এই আর কি। তাছাড়া ধরুন আমাদের ইচ্ছা আছে বৃষ্টি টিষ্টি চলে গেলে একটা আউটিং এর একটা চেষ্টা করবো আমরা, কাছাকাছি কোনো আউটিং নিয়ে যাওয়া যায়, যাদের সুস্থ, যারা হাঁটতে পারবেন, চলাফেরা করতে তাদের। আর সর্বশেষে মেন জিনিসটাই আসছি, এখানে থাকতে গেলে মানে আর্থিক দিকটা একটু আমাকে বলে দেবেন। আর্থিক দিক দেখুন, আমাদের প্রথম থেকে আমরা ঠিক করেছিলাম 8,000 টাকা করে, আমরা একটা ফিক্স করেছিলাম 8,000 টাকা করে সবাইকে দেবো। মানে প্রথমে বলুন কোনো ডিপোজিট দিতে হবে? না, আমাদের এখানে কোনো ডিপোজিট লাগে না, কোনো অ্যাডভান্স পেমেন্ট লাগে না, কিচ্ছু লাগে না, কোনো রকম আদারওয়াইজ লাগে না। মানে যে থাকতে চান উনি আসবেন, এসে ধরুন টাকা আপনি দিয়ে জুলাই মাসের 1 তারিখ থেকে 1 তারিখে উনি আধার কার্ড প্যান কার্ড দেবেন, প্লাস ওই মাসের টাকাটা দিয়ে ঢুকবেন, আর ওতেই সব কভার হয়ে যাবে, আর কিচ্ছু দিতে হবে না। নো ফার্দার এক্সপেন্স, কোনো এক্সট্রা খরচা করতে হবে না। আর এই শেয়ারিং এ থাকতে গেলে কি রকম খরচা? আমাদের ওই তো বললাম আপনাকে, আমরা 8,000 টাকা করে ফিক্সড রেখেছি। এখন তার মধ্যে দেখুন অনেকেরই তো সমস্যা, কেউ হয়তো একটু বলা উচিত না, তাও বলি অনেকেরই আর্থিক অবস্থা ভালো থাকে না, তা আমাকে একটু মানে আপনি কনসিডার করেন একটু, হ্যাঁ। মানে যতটা আপনার কেস ক্যাপাসিটি। টু কেস আমি করি, কেস টু কেস আমি কনসিডার করি, কারণ মানুষের সামাজিক অবস্থাটা দেখতে হবে তো, সবাই তো একই রকম অবস্থা হয় না। যিনি পারেন তিনি করছেন, আর যার তাকে জোর করে তো করা উচিত না, তখন আমি অনেকটাই কনসিডার করি। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে আপনার এই যে একটা কথা বলি, কিন্তু কোনো ভেদাভেদ রাখি না। হ্যাঁ। যিনি 8,000 টাকা দিয়ে আছেন তার সঙ্গে যিনি 6,000 দিয়ে, এখানে যিনি 6,000 দিয়ে, হ্যাঁ। আমি কিন্তু কোনো রকম বুঝতে পেরেছি, ডিফারেন্সিয়েশন রাখি না, কোনো সবাই সমান, সবাইকে সমান ট্রিটমেন্ট, কোনো ভেদাভেদ থাকে না। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এই যে ভোটাররা রয়েছেন ওনাদের জামা কাপড় কাচা এই ব্যাপার দেখুন, এইটা হচ্ছে একটা কথা, যিনি সুস্থ তিনি তো নিজে করবেন। আর তাছাড়া ধরুন এখানে 2-1 আছেন যাদের ড্রেস হয়তো জামাটা বা ম্যাক্সি বা নাইটি যা হোক একটা, বা লুঙ্গিটা, সেটা হয়তো একটু করে দিতে হবে, ধুয়ে দিতে। তার জন্য আমাদের যে মাসিরা আছে ওদের 500 টাকা দিলে ওরা পুরো মাসেরটা ওটা করে দেয়। মানে 500 টাকা দিয়ে ধরে নিন, 500 টাকা এক্সট্রা লাগবে ওই মাসিকে দিয়ে কাপড়। তাছাড়া ধরুন বেড পেশেন্ট, ওনার জন্য একজন আয়া রয়েছে, বাড়ি থেকে বলেছে 400 টাকা পার ডে, আচ্ছা, ওনারই আলাদা করবে, ওটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আচ্ছা, তার মানে যদি কোনো পেশেন্ট মানে বেড পেশেন্ট থাকে, ওনাদের যদি আয়া খরচা লাগে বাড়ি থেকে, সেই খরচাটা, আয়া খরচা, এক্সট্রা যে মেডিকেল ফেসিলিটি, সেগুলো বিষয় থাকলে আমরা বেয়ার করি না, কারণ আমি কি ওষুধ আনবো, আমি তো জানি না কি ওষুধ। সুতরাং আমি বড় জোর আগে গত সপ্তাহে আমি পাঠিয়ে ক্যালপল বা র্যান্ট্যাক এগুলো দিব, কিন্তু আমি হার্টের অসুখ জানি না তো, সেটা আমি ওই ডাক্তার যা পরামর্শ করবে সেই অনুযায়ী বাড়ির লোকেদের দেখতে হবে। বাইরের লোককে বলি আপনারা ওষুধটা প্রোভাইড করুন। আচ্ছা, আরেকটা কথা, আমার অনেক বাইরের দর্শক আছেন, মানে যারা প্রবাসী বাঙালি, তারা আমাকে ফোন করে মেসেজ করে পাঠিয়ে বলেছেন যে বৃদ্ধাশ্রমে যখন যাবেন আপনি একটা কোশ্চেন জিজ্ঞেস করবেন ওনাদের, যে অনেক মানে ব্যাচেলার মানুষ আছেন, পুরুষ বা মহিলা, যাদের কেউ নেই, তারা ভালো পোস্টে কাজ করেছেন এবং রিটায়ার হয়ে গেছেন, অর্থের দিক থেকে তারা খুব সচ্ছল, সলভেন্ট, হ্যাঁ, কিন্তু তাদের কেউ পেছনে নেই। তো তাদের কি এখানে রাখার কোনো ব্যবস্থা আছে, যে যদি তাদের মৃত্যু হয়, কোনো না কোনো দিন তো মানুষ সেই পথে যাবে, তো মৃত্যুর পরে তাদের ক্রিয়া কর্ম সবকিছুর দায়িত্ব কি
আপনারা নিতে পারবেন? অবশ্যই। কিন্তু অর্থটা উনি আপনাদের সবকিছু বলে দিয়ে অর্থটা কোনো ফ্যাক্টর না, অর্থটা অন্য সেকেন্ডারি ব্যাপার। একজন মানুষ, শুনুন, এখন যা হয়েছে আমার কাছে যারা আসছে 70-65 হয়ে গেলে বেশিরভাগ মানুষ বিপত্তিক হয়ে যাচ্ছে, স্ত্রী বিয়োগ হয়ে যাচ্ছে, তারা কোথায় যাবেন? কালকে আমার কাছে বাঁকুড়া থেকে একজন ভদ্রলোক ফোন করেছিল, বিপত্তি। তা আমার বললাম নিশ্চয়ই, কেন আসবেন না, আপনাদের মতন মানুষ যদি আমি রাখতে চাই, যাদের অসহায়, কেউ দেখার নেই, নিজে হাতে রান্না করতে পারছেন না, কাহা তো গিয়ে করবেন, বাইরে হোম ডেলিভারি খাবেন, আসুন, অবশ্যই আসুন। কালকে একজন বাঁকুড়া থেকে, অর্থ তো একটা ব্যাপার আছেই, কেন অর্থ তো আছে, আছে। আমাদের কাছে যে কোনো মানুষ অসুবিধায় পড়লে, বিপদে আপদে যদি থাকে, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। তাহলে মোটামুটি আপনার থেকে আমার দর্শকরা সব জেনে নিল। হ্যাঁ। আর যদি কিছু জানার থাকে ফোন করে, ওভার ফোন জেনে নেবেন। একদম কোনো অসুবিধা নেই। সবকিছু আপনাদের বলে দেবেন, ইউনিট 1 ইউনিট 2 সব রকম। এই দুটো ব্যাপারই আপনাদের সম্পূর্ণ তথ্য। এবং আমি একটা চেষ্টা করছি, আরেকটা ইউনিট চৌরাস্তা, বেহালা চৌরাস্তা, ডায়মন্ড হারবারের কাছে একটা বড় ইউনিট নেওয়ার হচ্ছে, এটা 1 মাসের মধ্যে হয়তো ম্যাচিউর করতে পারে, ওটা হলেও আমি জানাবো আপনাদের। ঠিক আছে, হ্যাঁ? নিশ্চয়ই। খুব ভালো লাগলো, আপনাকে অনেক ধন্যবাদ প্রণাম। হ্যাঁ, আমার চ্যানেল আপনি থেকে আপনাকে অনেক আপনি অনেক কষ্ট করে এত দূর থেকে এসেছেন, ঠিক আছে। আমাদের সঙ্গে কথা বললেন। না, যদি আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে যদি কোনো বয়স্ক প্রবীণ নাগরিকরা একটু সাহায্য পান, তাহলে সার্থক হবে। তাহলে হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। আর তো কিছু নয়। ঠিক তাই তো। আচ্ছা, তাহলে এখানেই শেষ করছি। নিশ্চয়ই, একদম অনেক ধন্যবাদ, আবার সবাইকে ধন্যবাদ প্রণাম জানাই। আমি যখন সেকেন্ড ইউনিটে গেছিলাম, তখন এই ফার্স্ট ইউনিটে যে বোর্ডাররা ওনাদের লাঞ্চ হয়ে গেছে, তাই জন্য আপনাদের লাঞ্চটা পুরোপুরি ওনাদের যে খাচ্ছে সেই দৃশ্যটা দেখাতে পারলাম না। তবে আমার সঙ্গে যে মিহিরবাবু গিয়েছিলেন, ওনার লাঞ্চটা রয়েছে, উনি বললেন একটু পরে করব, তাই ওনার লাঞ্চের থালাটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, ভাত আছে, আলু করলা ভাজা আছে, আলু পটল মাছ দিয়ে একটা ঝোল আছে, আর চাটনি না এটা, না একটা টমেটোর চাটনি আছে, আর দই আছে। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। মোটামুটি সবাইয়ের এই একই মেনু। তো আপনাদের একটা দেখিয়ে দিলাম। তো উনি এসে একটু পরে খাবেন, কেননা উনি 2টো থেকে 2:30টার ভেতর খান। আর আমাদের সঙ্গে যেহেতু গিয়েছিলেন সেকেন্ড ইউনিটটা দেখার জন্য, তাই জন্য উনি সবার সঙ্গে বসে খাননি আজকে। তো ঠিক আছে, তাহলে মোটামুটি খাবারটা দেখিয়ে দিলাম। আপনার খাওয়া হয়ে গেছে? আচ্ছা, কিরম লাগলো? ভালোই লাগলো তো। ঠিক আছে, তাহলে আমি আমার হয়ে গেল আপনাদের ভিডিও করা। আমি আবার বাড়ির অভিমুখে রওনা হচ্ছি। বাড়ি আপনার কোথায়? আমার বাড়ি হচ্ছে কেষ্টপুরে। কৃষ্ণপুর? হ্যাঁ। ওই সকেট বাজার? না না, কেষ্টপুর হচ্ছে উল্টোডাঙ্গার দিকে কেষ্টপুর। হ্যাঁ, অনেকটা দূর। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবেন, আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন, তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান, মঠ, মন্দির, আশ্রম, বৃদ্ধাশ্রম দেখার সুযোগ পাবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই। আমার নাম অলোক, ডাকনাম ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, মন্দির, আশ্রম ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে। আর যদি সত্যি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আর আগামী দিনে আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন, তাহলে আমি আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন আপনাদের মোবাইলের সঙ্গে সঙ্গে চলে যাবে। তাহলে আমি ভিডিওটা যেখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিওতে। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব আমার চ্যানেল জার্নি উইথ ছোটনের মাধ্যমে। তাহলে ভিডিওটা যেখানেই শেষ করলাম।